আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বাস চাপায় শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় দ্বিতীয় দিনেও রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে অচল নগরবাসী। আবরার স্মরণের প্রগতি সরণিতে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার অনুরোধ উত্তরের মেয়রের। সাভারে তুরাগ তীরে বিআইডব্লিউটি-এর অবৈধ উচ্ছেদে অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাধার চেষ্টা, সতর্ক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রভাত পরিবহনের বাস চাপায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তি সহ ৮ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা মহানগরী। রাজধানীতে বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের ধারাবাহিকতায় উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় রাস্তা বন্ধ করে দেয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেয় আরেক দল শিক্ষার্থীরা অবস্থান নেয় ধানমন্ডি ২৭ নম্বরে মিরপুর নিউ মার্কেট সড়ক অচল হয়ে পড়ে। এদিকে আবরার হত্যার প্রতিবাদে ফার্মগেট মোড়ে জড়ো হয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে একদল শিক্ষার্থী। পুরান ঢাকার তাঁতিবাজার, জনসন রোড ও রায় সাহেব বাজার এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজধানীর প্রগতি সরণিতে এর উদ্বোধন করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সুপ্রভাত বাস পরিবহনের রুট পারমিট বাতিল করার কথা জানান। তবে এই আশ্বাসের পরেও সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করে তারা। ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তি সহ ৮ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে। এ সময় আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন নগরবাসী। এদিকে বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদের নামে প্রগতি সরণিতে ফুট ওভারব্রিজ উদ্বোধন করতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল এমদাদ উল বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন। দাবি দাওয়াগুলো জানিয়েছে, আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এটা শুধু একজন ছাত্রের মৃত্যুর প্রতিক্রিয়া দাবি না, এটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দাবি না। আমার মনে হয় এটা সারা দেশের সকলের দাবি। আমরা নিরাপদ সড়ক চাই। আমি আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য, গতকালকে তারা যে প্রতিবাদ করেছে, এখানে কোনো নাশকতা তারা হতে দেয়নি। আমার মনে হয় আমাদের সংস্কৃতিতে এটা সভ্যতার একটা নতুন সংস্করণ। যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখিত এবং এই সুপ্রভাত বাসটির রেজিস্ট্রেশন, রুট পারমিট গতকাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ সড়ক ও দুর্ঘটনা কমিয়ে আনতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করার ঘোষণা দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরা যেটা বলতে চাই, আমাদের নিরাপদ সড়ক আমাদের দাবি। আপনারা যারা আছেন, জনগণ আছে, ছাত্ররা আছে, সবাইকে অনুরোধ করব, আমাদেরকে আপনারা এনি কাইন্ড অফ সাজেশন ডিএনসিসি কে দিতে পারবেন। ইতিমধ্যে আমি বলেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। পরে তারা শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ৮ দফার সবকটি দাবি আদায়ে এখনও সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় নিহত আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। একই সাথে নিহতের পরিবারকে 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা দিতে সুপ্রভাত বাস মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। পাশাপাশি রিট আইনজীবীকে লিখিত আবেদন করার কথাও বলেন। এছাড়া ঘটনা তদন্তে বিআরটিএ পুলিশের ট্রাফিক বিভাগ বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারকে 15 দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তুরাগ নদীর তীরে 20তম দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। মিরপুরের বেড়িবাঁধের বড়বাজার এলাকা এবং সাভারের কাউন্দিয়া ইউনিয়ন থেকে অপসারণ করা হচ্ছে পার্ক ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বড় স্থাপনা। নদী ভরাট করে তৈরি করা ঈদগাহ এবং সড়ক উচ্ছেদ করতে গেলে কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান শান্তর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক করে দেন। দর্শক, তুরাগ তীরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান কার্যক্রম স্থলে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলছি তার সাথে। শামীম, উচ্ছেদে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে কোনো বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং কি ঘটেছিল সেখানে? আসলে যথারীতি কিন্তু প্রতিদিনের মতো আজকেও সকাল 9টায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা তাদের যে উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা শুরু করে এবং উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে সাভারের যে কাউন্দিয়া ইউনিয়ন, সেই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি একটি ঈদগাহ ভাঙতে গেলে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ সেখানে তিনি বাধা প্রদান করে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলেছেন যে এই জায়গাটি সম্পূর্ণ তুরাগ নদী ভরাট করে করা হয়েছে। তো আমাদের সাথে এখন আছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সকালে আমরা দেখেছি যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনাদের উচ্ছেদ অভিযানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একটু যদি সংক্ষেপে বলতেন যে আসলে বিষয়টি কি ছিল। বিষয়টি হলো যে কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান যে আপনার শান্ত সাহেব, আপনি জানেন যে এর আগেও তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, আজকেও একই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিশেষ করে আমাদের বিআইডব্লিউটি এর একজন সহকারী পরিচালককে উনি স্বাভাবিকভাবে কিছু লাঞ্ছিত করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের সামনে এনেছিল। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিয়েছে। এখন এভাবে অভিযান চলছে আর তারপরে পরবর্তীতে কি আপনারা এরপরে আজকের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে কি আপনারা অন্য ধরনের কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, তার বিরুদ্ধে আমরা তো আশা করেছিলাম বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় ব্যবস্থা নেবেন, যেহেতু নেয়নি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই সিদ্ধান্ত আমরা নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা শুনছিলেন, আসলে এই অভিযান পরিচালনা করতে গিয়ে কিন্তু অনেক প্রভাবশালীদের সাথে তারা কিন্তু দ্বন্দ্বে জড়াচ্ছেন এবং এটি যেহেতু সরকারের উচ্চ মহলের নির্দেশে অভিযান পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে তারা কোনো বাধা মানছেন না। শুধু যদি হাইকোর্টের স্থগিতাদেশ থাকে সেখানে তারা কিছুটা ছাড় দিচ্ছেন। এছাড়া কিন্তু এই অভিযান চলমান রয়েছে এবং একের পর এক ভবন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু অবৈধভাবে এই ভবনগুলো তৈরি করা হয়েছিল এবং এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং আগামীকালকে টঙ্গীর দিকে অগ্রসর হবেন তারা। তো এই ছিল পৃথা আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা অন্য কোনো তথ্য থাকলে জানানোর চেষ্টা করব। পৃথা। শামীম, আপনাকে ধন্যবাদ। তৃণমূল পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি একথা জানান। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষ যেন উদ্বুদ্ধ হতে পারে সেজন্য সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস বিকৃতি রোধ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে 2020 থেকে 2021 সাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মুজিব বর্ষ পালন করা হবে। এ সময় সরকারি ও দলগতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী জানান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বারবার মুছে ফেলার অপচেষ্টা করেছে প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী, কিন্তু সত্যকে কখনো মুছে ফেলা যায় না। আমরা সন্তান হিসেবে পিতৃস্নেহ বঞ্চিত হয়েছি, আর তিনি তার জীবনের মূল্যবান সময়গুলি ওই কারাগারে কষ্টে কাটিয়েছেন। যে কষ্ট তিনি সহ্য করেছেন, কাদের জন্য?
এদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য জন্মশতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয়, তারও ব্যবস্থা আমরা নেব, যেন মানুষ আমাদের সঠিক ইতিহাসটা জানতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে আমরা যেন মানে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। 3 দিন পরেই ডাকসুর দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিতরা। তবে ভিপি হিসেবে নুরুল হক নূর শপথ নেবেন কিনা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বলছেন নূরের দায়িত্ব নেওয়া উচিত, আবার এ নিয়ে ভিন্ন মত রয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসে পুনরায় তফসিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল সহ নির্বাচন বর্জনকারী 5 প্যানেল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে পুনরায় নির্বাচন নেওয়া সম্ভব নয়। হাবিবুর রহমান অভির রিপোর্ট। প্রায় 3 দশক ধরে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন ডাকসু নির্বাচনের জন্য। অবশেষে 11ই মার্চ নির্বাচন সম্পন্ন হলেও এতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবিতে আবারও আন্দোলন করে যাচ্ছেন তারা। আগামী 23শে মার্চ নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন নুরুল হক নূর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিনা এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ক্যাম্পাসে। সবাই জানে যে নির্বাচনটা আসলে পিওর হয়নি, তো ওই যে রেজাল্ট ওটা কিভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি? সুষ্ঠুভাবে আরেকবার নির্বাচনটা হোক, যাতে আমি ভোটটা তো এটলিস্ট দিতে পারি। উনি যদি এক এক টাইমে এক এক কথা না বলে ক্যাম্পাসে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায়, তাহলে অবশ্যই উনি শপথ গ্রহণ করবে। এই সুযোগ সে হাতছাড়া করে, তাহলে এটা ছাত্রদের জন্য একটা বিশাল লস হবে, তার জন্য একটা লস হবে। সে একটা ভিপি, একটা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছে, কিন্তু সে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারছে না। এখন তার যেটা করা উচিত সেটা হচ্ছে ভিপি পদে শপথ গ্রহণ করা এবং ছাত্রদের যে সমস্ত সমস্যাগুলি আছে তা নিয়ে কাজ করা। নুরুল হক নূর জানিয়েছেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায় শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। আমাদের হচ্ছে ওইভাবে কোনো মাদার অর্গানাইজেশন বা কেউ না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত একটু নেওয়া লাগতে পারে, ভিন্ন রকম সিদ্ধান্ত। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এটা কনফিউশন কিংবা দ্বিধার কোনো ব্যাপার। গণভবনে আমরা গিয়েছি, ওই বিষয়টার সাথে আমি মনে করি যে রাজনৈতিক বা ডাকসুর কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীরা মনে করে যে আমি দায়িত্ব নিয়ে তাদের সাথে আন্দোলন করা উচিত, তাহলে আমি দায়িত্ব নিয়ে আন্দোলন করব। দায়িত্ব নিতে প্রস্তুত ছাত্রলীগের পুরো প্যানেল। আর ডাকসুর নতুন নেতাদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য। এই সময় ক্লাস পরীক্ষা বর্জন, সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে। নির্বাচন পুনরায় নেওয়ার কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। 23শে মার্চ ওই দিন থেকেই তারা দায়িত্বপ্রাপ্ত হবে। দায়িত্বপ্রাপ্ত হয়ে 365 দিন কাজ করবে। এদিকে পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল সহ নির্বাচন বর্জনকারী 5 প্যানেল। ডাকসু নির্বাচনের বেশ কিছুদিন সময় পেরিয়ে গেলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ক্যাম্পাসের। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নির্বাচনকে ঘিরে সব ধরনের উত্তেজনকর পরিস্থিতি কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বিশ্ববিদ্যালয়ে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। জানাবো শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। গতকাল কোম্পানিটির সমাপনী দর ছিল 1168 টাকা 50 পয়সা। আজ 1170 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। সর্বশেষ 1241 টাকায় 50 পয়সায় কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে যায়। বর্তমানে এই কোম্পানিটির শেয়ার বিক্রয় করার মতো কোনো বিনিয়োগকারী নেই। পাবলিক ইস্যু রুলস 2015 এর বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনের লক্ষ্যে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরীকে আহ্বায়ক করে 5 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতি বিশ্বব্যাপী কোনো কোম্পানির যৌক্তিক শেয়ার দর খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলেও বাংলাদেশে এর অপব্যবহার নিয়ে বিতর্ক চলছে। কিছু ক্ষেত্রে মূলধন উত্তোলনে আগ্রহী কোম্পানি, ইস্যু ম্যানেজার এবং কতিপয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পারস্পরিক যোগসাজশে আইপিও দর নির্ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে। কমিটি বাস্তব অবস্থা পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনের জন্য সুপারিশ করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা শেয়ারের উপর বর্তমানে 1 বছরের লক ইন বা বিক্রয় নিষেধাজ্ঞা থাকলেও তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্লেসমেন্ট শেয়ার বেচাকেনা বিধিবিধান সংশোধন করতে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন করেছে কমিশন। এই কমিটি অতালিকাভুক্ত সিকিউরিটিজের পুঁজি উত্তোলন সংক্রান্ত 2011 সালে গেজেট আকারে প্রকাশিত নোটিফিকেশন পর্যালোচনা করবে। পর্যালোচনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ করবে। এর আগে প্লেসমেন্ট শেয়ার অন্তত
ন্যূনতম 3 বছরের লক ইন রাখতে প্রস্তাব করেছে টিএসসির পরিচালনা পর্ষদ। রেনভিক যোগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। গত 7 মার্চ এই শেয়ারের দর ছিল 1378 টাকা 70 পয়সা। 18 মার্চ 1501 টাকা 70 পয়সায় শেয়ারটি লেনদেন হয়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 123 টাকা। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। শরীদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য প্রযুক্তি এনাবল সার্ভিস ব্যবসা করবে কোম্পানিটি। আর এই ব্যবসা 2024 সাল পর্যন্ত করমুক্ত। এর জন্য amarroom.com এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। amarroom.com শরীদ ইন্ডাস্ট্রিজকে বিভিন্ন সেবা ও মুনাফা পেতে সহায়তা করবে। সমাপ্ত বছরে 10% বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আগামী রোববার তৃতীয় ধাপে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জের 11টি উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। তবে বরিশালের অধিকাংশ উপজেলায় চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ নিয়ে ভোটারদের আগ্রহ তেমন নেই। তবে এসব এলাকায় পাল্টা অভিযোগ রয়েছে অন্য প্রার্থীদের মধ্যে। বরিশাল থেকে হুমায়ুন কবির ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। 9টি উপজেলার মধ্যে বরিশাল সদর, বানারীপাড়া, মুলাদি ও বাকেরগঞ্জে এরই মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গরুনদী ও আগলঝাড়ায় সব পদেই নির্বাচিত হয়েছেন একইভাবে। তাই এসব এলাকায় নির্বাচনী উত্তাপ নেই মোটেও। তবে উজিরপুর, বাবুগঞ্জ ও হিজলাসহ 3 উপজেলায় চেয়ারম্যান পদে 20, ভাইস চেয়ারম্যান 27 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব এলাকায় বিএনপি সহ অন্যান্য অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন একাধিক। তারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য। তবে ভোটাররা বলছেন, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবেই তাকেই ভোট দিবেন তারা। এখানে কোনো সন্ত্রাস থাকবে না, এখানে কোনো দুর্নীতিবাজ থাকবে না। এককভাবেই প্রার্থী দিয়ে ওনারা জিতে যেতে চাচ্ছেন। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গিবাদ আমি মুক্ত করতে চেষ্টা করব। অন্য প্রার্থীদের ক্ষেত্রে যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভিজিলেন্স অবজারভেশন টিম, নির্বাচনী মনিটরিং টিমের সাথে মিটিং করে তাদেরকে নির্বাচন কমিশনের মেসেজটুকু পৌঁছিয়েছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, নাচল ও গোমস্তাপুরে চেয়ারম্যান পদে 13, ভাইস চেয়ারম্যান পদে 22 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 15 জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। তারাও ভোটারদের মধ্যে দিয়ে যাচ্ছেন উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। সবাই আমাকে চাচ্ছে এবং আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। আমি একটি আধুনিক এবং মডেল উপজেলা হিসাবে এই উপজেলাকে গড়ে তুলতে চাই। জনগণ আমার পাশে আছে, আমি আশা করি যাবার নির্বাচিত হব। তবে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। বিপ্লব রায়, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরের মেলান্দহে বিএডিসির গুদাম থেকে নিম্নমানের সার সরবরাহের অভিযোগ করেছেন ডিলাররা। ডিলারদের অভিযোগ, গুদাম থেকে তাদের মধ্যে সরবরাহ করা টিএসপি সহ বিভিন্ন ধরনের সার জমাট বাঁধা থাকায় তারা লোকসানের শিকার হচ্ছেন। অনেক ডিলার এসব সার গুদামে ফেরত দিতে গেলে তা গ্রহণ করছে না বিএডিসি। এছাড়া সার সরবরাহের সময় বস্তা প্রতি 20 টাকা করে উৎকোচ নেওয়ারও অভিযোগ রয়েছে গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মেয়াদ উত্তীর্ণ এসব সার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। তবে ডিলারদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন মেলান্দহ বিএডিসির সহকারী পরিচালক জাহিদুল ইসলাম। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী 27টি ট্রেডে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৃতীয় পর্যায়ে ব্রয়লার, টার্কি, ককরেল ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর।
নেপালের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আসলে এখন পর্যন্ত অপরাজিত 4 বারের চ্যাম্পিয়ন ভারত, শক্তি সামর্থ্যের অভিজ্ঞতায় তারা অনেকটাই এগিয়ে। তবে তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন সাবিনা মারিয়াদের কোচ গোলাম রব্বানী ছোটন। নেপালের বিরাটনগরে বাংলাদেশ সময় বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। পার্টেক্স খেলার খবর। কেপটাউনে সিরিজের প্রথম টি20তে টাই হওয়া ম্যাচ সুপার ওভারে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত শ্রীলঙ্কা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। কুশল মেন্ডিসের 29 বলে 41 রানের ইনিংসে ভর করে কোন রকমে 7 উইকেটে 134 রান তোলে সফরকারীরা। প্রোটিয়াদের হয়ে ফেলকুয়াও 3 উইকেট নেন। জবাবে মিলনারের 23 বলে 41 আর ভ্যান্ডার ডুসেনের 30 বলে 34 রানের পরও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঠিক 134-এ থামে প্রোটিয়াদের ইনিংস। তাতে সুপার ওভারে গড়ায় ম্যাচ। ডেভিড মিলনার স্বাগতিকদের হয়ে 1 ওভারে 12 রান তুললেও ইমরান তাহিরের বোলিং দৃঢ়তায় 1 রানের বেশি তুলতেই পারেনি লঙ্কানরা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। বাস চাপায় শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় দ্বিতীয় দিনেও রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে অচল নগরী। আবরার স্মরণে প্রগতি সরণিতে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার অনুরোধ উত্তরের মেয়রের। সাভারে তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অবৈধ উচ্ছেদে অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাধার চেষ্টা, সতর্ক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।